হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এসএসসি এক্সামিনি 2026 আমরা ইংলিশ ফার্স্ট পেপার টেস্ট পেপার সলভ করতেছিলাম এবং গত ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 1 and 2 সলভ করেছি। আজকে কোশ্চেন নাম্বার 3 থেকে শুরু করব। আর যারা আগে ক্লাসটা দেখো নাই দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা কোশ্চেন 3 এর যেই আনসিন প্যাসেজটা আছে ওটা পড়ি এবং বোঝার চেষ্টা করি কী নিয়ে লেখো। অফেন দ্য সিটি ফুটপাথস আর অকুপাইড বাই ফ্লোটিং পিপল। ফ্লোটিং পিপল, হ্যাঁ, ভাসমান লোকজন। ফ্লোটিং মানে ভাসমান। ভাসমান ফ্লোটিং পিপল। অকুপাইড মানে কি? দখল করা। তাহলে ফুটপাথগুলো দখল করা কার দখলে থাকে? এই ফ্লোটিং পিপল বা ভাসমান মানুষদের। দে আর লিভিং ইন সাম মেকশিফট শ্যাক্স। তারা কিছু মানব নির্মিত শ্যাক্স বা তোমার যেগুলোকে আমরা বলি বস্তি, বস্তিতে থাকে। উইদিন দ্য ফিউ স্কোয়ার ইয়ার্ড ইন দেয়ার পসেশন দে স্লিপ, সোশ্যালাইজ, কুক অ্যান্ড ইভেন বিউটিফাই দেমসেলফ। তাহলে মাত্র কয়েক স্কোয়ার ইয়ার্ডের মধ্যেই তারা দেয়ার পজেশন মানে দখল, হ্যাঁ, POSSESSION, পজেশন, দখল। তাদের কয়েক ইয়ার্ড দখলে থাকে এবং ওই কয়েক ইয়ার্ডের মধ্যেই তারা কী করে? দে স্লিপ, সোশ্যালাইজ, কুক অ্যান্ড ইভেন বিউটিফাই দেমসেলফ, নিজেদের সাজায়। দিস পিপল আর লিভিং ইন সাচ অ্যান ইনহিউম্যান কন্ডিশন। ইনহিউম্যান কন্ডিশন, হ্যাঁ, এটার বাংলা অর্থ মানবেতর জীবন। মানবেতর জীবন। তারা একটা মানবেতর জীবনযাপন করে এই বস্তিগুলোতে থেকে। দে ক্যান নট বি দ্য পিকচার অফ লাইফ ইন এ সিভিলাইজ সোসাইটি। তাহলে তারা সভ্য সমাজে চিত্র হতে পারে না। সিভিলাইজ সোসাইটি, হ্যাঁ, সভ্য সমাজ। দে আর লিস্ট বদার্ড অ্যাবাউট দেয়ার হেলথ অ্যান্ড হাইজিন। তারা সবচেয়ে কম চিন্তিত হয় নিজেদের হেলথ অ্যান্ড হাইজিন সম্পর্কে, হ্যাঁ। লিস্ট বদার্ড, লিস্ট মানে সবচেয়ে কম, বদার্ড মানে চিন্তিত। তাহলে তারা সবচেয়ে কম চিন্তিত নিজেদের হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে, নিজেদের স্বাস্থ্য নিয়ে তারা সবচেয়ে কম চিন্তিত। দে হ্যাভ দেয়ার ওন হোমস অ্যান্ড আইডেন্টিটি ইন দেয়ার ওন ভিলেজ। তাদের নিজেদের বাড়ি আছে এবং গ্রামে নিজেদের পরিচয় আছে। দে আর হিয়ার থিঙ্কিং দ্যাট লাইফ ইন সিটি উইল বি বেটার। তারা এই ভেবে শহরে আসে যে সিটি লাইফ উইল বি বেটার, হ্যাঁ, শহরের জীবন ভালো হবে। হোয়াট অ্যান আয়রনি। তাইলে কি নিষ্ঠুর। আয়রনি নিষ্ঠুরতা, হ্যাঁ, নিষ্ঠুরতা। কি নিদারুণ নিষ্ঠুরতা। The movement of people from rural areas to the urban areas, a big social problem in many countries like our. আরবান শহর আর রুরাল গ্রাম। তাহলে গ্রাম এলাকা থেকে শহর এলাকায় মানুষের যে মুভমেন্ট বা মাইগ্রেশন, এটা একটা বড় সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যা ইন মেনি কান্ট্রিজ লাইক আওয়ার। অনেক দেশে এই সমস্যাটা আছে আমাদের মতো। দ্য ফ্লোটিং পিপল আর ডেফিনেটলি এ বার্ডেন টু দ্য সিটিজ। এই যে ভাসমান লোক, তারা ডেফিনেটলি এ বার্ডেন টু দ্য সিটিজ, হ্যাঁ, শহরের বোঝা। বার্ডেন বোঝা। হোয়ার দে মাইগ্রেট, যেখানে তারা মাইগ্রেট করে। মাইগ্রেট মানে স্থানান্তর হয়, হ্যাঁ, স্থানান্তর, যেখানে তারা স্থানান্তরিত হয় সেটাকে বলে মাইগ্রেশন। When the number is huge, it is difficult for any state to rehabilitate them quickly. যখন এই সংখ্যাটা হয় অনেক বেশি, তখন ইট ইজ ডিফিকাল্ট, এটা খুবই কঠিন হয়, ফর এনি স্টেট টু রিহ্যাবিলিটেট দ্যাম, তাদের পুনর্বাসন করা। রিহ্যাবিলিটেট পুনর্বাসন, অর্থাৎ তাদের পুনরায় একটা বাসস্থান দেওয়া, এটা রাষ্ট্রের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায়। পিপল বিকাম রুটলেস সামটাইমস ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। রিভার ইরোশন, ক্লাইমেট চেঞ্জ, রিভার ইরোশন, সোশ্যাল ডিসক্রিপেন্সি আর প্রভার্টি। তাহলে পিপল বিকাম রুটলেস, মানুষ শিকড়হীন হয়ে পড়ে, অর্থাৎ মানুষ নিজের গ্রাম ছেড়ে দেয়। ডিউ টু ক্লাইমেট চেঞ্জের কারণে হতে পারে, অথবা রিভার ইরোশন, নদী ভাঙন, সোশ্যাল ডিসক্রিপেন্সি, সামাজিক কোনো সমস্যা, অথবা প্রভার্টি, দারিদ্রতার জন্য। হাউএভার ইউ ক্যান নট সলভ দিস প্রবলেম ওভারনাইট।
তাহলে হঠাৎ করে, ওভারনাইট হচ্ছে হঠাৎ, এক রাতের মধ্যে এই সমস্যার সমাধান করা যাবে না, বাট ইউ ক্যান সার্টেনলি টেক স্টেপস টু ইমপ্রুভ দেয়ার লাইফস্টাইল। কিন্তু সার্টেনলি মানে নিশ্চয়ই আমরা কিছু বা তুমি কিছু পদক্ষেপ নিতে পারো টু ইমপ্রুভ দেয়ার লাইফস্টাইল, তাদের জীবনযাত্রাকে ইমপ্রুভ করার উদ্দেশ্যে। ইমপ্রুভ হচ্ছে উন্নত করা। তাহলে এই প্যাসেজটা ছিল ফ্লোটিং পিপল বা ভাসমান মানুষদের নিয়ে, যারা আমরা দেখি রাস্তার পাশে ফুটপাতে একটা ছোট মশারি টাঙে রাতে ঘুমিয়েছে, বা এরকম যারা রাস্তায় ভিক্ষা করে, রাস্তার পাশে শুয়ে থাকে, এই মানুষগুলো হচ্ছে ভাসমান মানুষ বা ফ্লোটিং পিপল। তাহলে আসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে ফেলি। কোশ্চেন 3, ফ্লোটিং পিপল কাম টু সিটিজ ফর ভেরিয়াস রিজন, সাম অফ দ্যাম ক্যান বি এফেক্টেড বাই রিভার ইরোশন। নদী ভাঙন, হ্যাঁ, বাংলাদেশে এটাই মেন কারণ। সাম কেম টু ড্যাশ দেয়ার লাইফস্টাইল অ্যান্ড সাম কাম বিং ড্যাশ দ্য এক্সটার্নাল শো অফ দ্য সিটি লাইফ। তাহলে সাম কাম টু ইমপ্রুভ দেয়ার লাইফস্টাইল, নিজেদের জীবনযাত্রা উন্নত করতে আসে, অ্যান্ড সাম কাম বিং অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড বাই দ্য এক্সটার্নাল শো অফ দ্য সিটি লাইফ। তাহলে যে সিটি লাইফের, শহুরে জীবনের যে বাইরের চাকচিক্য আছে, মডার্ন লাইফের যে বাইরের চাকচিক্য, গাড়ি বাড়ি, এইসব দেখে এইসবের প্রতি আকৃষ্ট হয়েও অনেকে শহরে চলে আসে। ফর হোয়াট এভার রিজন দে রাশ ইন সিটিজ, যে কারণেই হোক না কেন তারা সিটিতে রাশ করে, মানে ভিড় করে। দে হ্যাভ টু ড্যাশ হার্ড ফর দেয়ার এক্সিস্টেন্স, দে হ্যাভ টু ফাইট হার্ড বলতে পারো, তাদের কঠিন যুদ্ধ করতে হয় ফর দেয়ার এক্সিস্টেন্স, তাদের নিজেদের অস্তিত্ব রাখার জন্য। এক্সিস্টেন্স হচ্ছে অস্তিত্ব। হোয়াইল লিভিং সিটিজ, যখন তারা সিটিতে বসবাস করে, দে লিড এ মিজারেবল লাইফ, তারা একটা খুবই কঠোর জীবনযাপন করে, খুবই নিষ্ঠুর একটা জীবনযাপন করে। বিইং ড্যাশ অফ এনি সর্ট অফ সোশ্যাল প্রিভিলেজ, বিইং ডিপ্রাইভড বঞ্চিত হয়, এনি টাইপ অফ প্রিভিলেজ যে কোনো ধরনের সুবিধা থেকে তারা বঞ্চিত হয়। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 3 শেষ। এবার আসো কোশ্চেন 4। এখানে আরেকটা প্যাসেজ আছে, সেই প্যাসেজ দিয়ে আমাদের কোশ্চেন 4 কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে ম্যারি কুরিকে নিয়ে। ম্যারি কুরি ওয়াজ এ পোলিশ ফিজিসিস্ট অ্যান্ড কেমিস্ট। তাহলে উনি পোল্যান্ডে বসবাসকারী একজন ফিজিসিস্ট অ্যান্ড কেমিস্ট, উনি একজন মহিলা ফিজিসিস্ট অ্যান্ড কেমিস্ট। শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সায়েন্টিস্ট, তাহলে অন্যতম ফেমাস সায়েন্টিস্ট ছিল অফ হার টাইম, তার সময়ের। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ টুয়াইস, সে 2বার নোবেল প্রাইজ পেয়েছে। ম্যারি কুরি ওয়াজ বর্ন ইন ওয়ারশো, পোল্যান্ড। ওয়ারশো হচ্ছে পোল্যান্ডের রাজধানী, সেখানে তিনি জন্ম নিয়েছিলেন 7 নভেম্বর 1786। She was the daughter of a teacher. In 1891, she went to Paris to study physics and mathematics in the University of Sorbonne, where she met Pierre Curie. তাহলে 1891 সালে সে প্যারিসে যায় ফিজিক্স এবং ম্যাথমেটিক্স পড়তে অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ সরবর্ন, যেখানে তার সাথে দেখা হয় পিয়েরি কুরির, এ প্রফেসর অফ ফিজিক্স, যিনি ছিলেন ফিজিক্সের প্রফেসর। দে ওয়ার ম্যারিড ইন 1895, তারা 1895 সালে বিয়ে করে। ইন 1898 পিয়েরি কুরি অ্যান্ড ম্যারি কুরি ডিসকভার্ড রেডিয়াম। 1898 সালে পিয়েরি কুরি অ্যান্ড ম্যারি কুরি একসাথে রেডিয়াম আবিষ্কার করে। শি অ্যালং উইথ হার হাজব্যান্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর ফিজিক্স ইন 1903। তাহলে সে এবং তার হাজব্যান্ড দুজনে মিলে নোবেল প্রাইজ পায় 1903 সালে। পিয়েরি কুরি ওয়াজ নকড ডাউন অ্যান্ড কিল্ড বাই এ ক্যারিয়েজ ইন 1906। তাহলে পিয়েরি কুরিকে হত্যা করা হয় বাই এ ক্যারিয়েজ ইন 1906। Marie Curie took over his teaching post and became the first female professor at Sorbonne. ম্যারি কুরি তার জায়গায় স্থলাভিষিক্ত হয় এবং প্রথম ফিমেল প্রফেসর হয় সরবন ইউনিভার্সিটির। She received a second Nobel Prize for Chemistry in 1911. 1911 সালে তিনি নোবেল প্রাইজ পায় কেমিস্ট্রিতে, একবার পেয়েছে ফিজিক্সে, একবার কেমিস্ট্রিতে। In 1920, her health was beginning to deteriorate. She died on 4 July 1934 from leukemia. আসলে এই ম্যারি কুরি অ্যান্ড পিয়েরি কুরি তারা
রেডিয়াম আবিষ্কার করছিল, এবং রেডিয়াম থেকেই কিন্তু একটা ওয়ার্ড আবিষ্কার হয়েছে যেটা বর্তমানে খুবই ফেমাস, সেটা হচ্ছে রেডিয়েশন। হ্যাঁ, এই রেডিয়েশনের প্রভাবেই কিন্তু মানুষ মারা যায়। হ্যাঁ, রেডিয়েশনের কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়, তার মধ্যে এক ধরনের ক্যান্সার হচ্ছে লিউকেমিয়া, বা এটাকে আমরা সাধারণ ভাষায় বলি ব্লাড ক্যান্সার। ঠিক আছে, তাহলে ম্যারি কুরি খুবই ফেমাস একজন মহিলা বিজ্ঞানী, যে ফিজিক্সেও নোবেল পিস প্রাইজ পেয়েছে এবং নোবেল প্রাইজ পেয়েছে, এবং কেমিস্ট্রিতেও নোবেল প্রাইজ পেয়েছে। একবার নিজের স্বামীর সাথে আর একবার নিজে একাই 1911 সালে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছে, এবং সে সরবর্ন ইউনিভার্সিটিতে প্রথম মহিলা প্রফেসর ছিলেন। তাহলে বুঝতেই পারতেছো কত হার্ড ওয়ার্কিং একজন ফিমেল। এবং রেডিয়েশনের কারণেই, অর্থাৎ যে জিনিস নিয়ে উনি গবেষণা করতেছিল ওই জিনিসের কারণেই আলটিমেটলি তার মৃত্যু হয়। এই রেডিয়েশনের কারণে লিউকেমিয়া হয়ে, ব্লাড ক্যান্সার হয়ে উনি মারা যায়। তাহলে আসলে আমরা এখন সলভ করি কোশ্চেন নাম্বার 4। কমপ্লিট দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য বিলো প্যাসেজ। এইম পোর্ট্রেইং দ্য জয়েন্ট discovery of Marie Curie and Pierre Curie and their reward. Lifespan: born 7 November 1867 and died 4 July 1934 she died from leukemia. আচ্ছা, Marie Curie was married in the year, কত সালে সে ম্যারি করছে? she was married in 1895. okay, 1895. Pierre Curie and Marie Curie event 1898. 1898 কি করছে তাদের দুজন মিলে? In 1898 Pierre Curie, Marie Curie discovered radium. তাহলে এখানে আমরা দিব discovered radium. okay, she took over teaching Sorbonne achievement as first female professor. ওকে, তাহলে ফার্স্ট ফিমেল প্রফেসর ছিল সরবর্ন ইউনিভার্সিটির। শি 1903 and 1911 ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যাচিভমেন্ট হচ্ছে গট অথবা রিসিভড নোবেল প্রাইজ। তাহলে এইভাবে আমরা কোশ্চেন নাম্বার 4 সলভ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং কোনো যদি থাকে কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাবা, কোনো ওয়ার্ড মিনিং না বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবা। এখন আসো কোশ্চেন নাম্বার 6, ম্যাচিং। এইটা শেষ করে ফেলি। ম্যাচিং হচ্ছে কলাম এ, কলাম বি, কলাম সি, তিনটা কলামগুলো আগে আমরা পড়ে নিব। আচ্ছা, কলাম এতে আছে ডাউরি মিন্স প্রপার্টি অর মানি ব্রট। ডাউরি হচ্ছে যৌতুক, সহজ বাংলায় বলে যৌতুক। তাহলে প্রপার্টি অর মানি ব্রট। নাও ইট ইজ দ্য সিস্টেম অফ গিভিং অ্যান্ড ড্যাশ। ইলিটারেসি, পভার্টি, গ্রিড। ইলিটারেসি হচ্ছে অশিক্ষিত বা তোমার স্বাক্ষরহীনতা, হ্যাঁ, অজ্ঞতা বা স্বাক্ষরহীনতা। পভার্টি মানে দারিদ্রতা, গ্রিড মানে লোভ। ইন বাংলাদেশ ডাউরি সিস্টেম হ্যাজ বিকাম সো ড্যাশ ড্যাশ। আচ্ছা, দ্য গভর্নমেন্ট অ্যান্ড পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। অল ওয়ার্কস অফ লাইফ মানে কি? সর্বস্তরের জনগণ। আচ্ছা, কলাম বিতে আছে সিরিয়াস দ্যাট ওমেন আর ইনহিউম্যানলি টর্চার্ড। তাহলে ওমেন আর ইনহিউম্যানলি টর্চার্ড মানে অমানুষের মতো তাদের টর্চার করা হয়। ব্রাইড গ্রুম আর দ্য মেইন কজ। আচ্ছা, ব্রাইড গ্রুম হচ্ছে বর কনে, ব্রাইড হচ্ছে কনে আর গ্রুম হচ্ছে বর। শুড কাম ফরওয়ার্ড টু রুট আউট। সবাইকে এগিয়ে আসা উচিত। কাম ফরওয়ার্ড এগিয়ে আসা উচিত। টু রুট আউট, রুট আউট মানে মূল থেকে মূলোৎপাটন করা। টেকিং ডাউরি ইন ম্যারেজ হ্যাজ স্টাক বাই এ ব্রাইড টু হার হাজব্যান্ড। সিতে আছে অ্যান্ড ইভেন কিল্ড ফর ডাউরি দিস ইভিল ফ্রম দ্য সোসাইটি when they got married of the heinous system. heinous মানে জঘন্য, সিস্টেম মানে ব্যবস্থা। ডিপার রুট ইন বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশে খুবই ডিপার একটা রুট আছে। তাহলে এটা সলভ করি। ডাউরি মিন্স প্রপার্টি অর মানি ব্রট বাই ব্রাইড টু হাজব্যান্ড। তাহলে এটা কি? ডাউরি বা যৌতুক কনে পক্ষে দেয় জামাই পক্ষকে, হ্যাঁ। তাহলে বাই ব্রাইড টু দ্য হাজব্যান্ড when they get married, যখন তারা বিয়ে করে।
Nowadays, the system of giving and taking dowry in marriage has stuck deeper roots in Bangladesh. ঠিক আছে, তাহলে বর্তমানে এই দাওয়া নেওয়ার যে প্রসেসটা আছে, ডাউরির দাওয়া নেওয়ার, সেটা ডিপার রুট নিছে, অর্থাৎ খুব গভীরে তার শিকড় গেড়ে ফেলছে এই সিস্টেমটা। ইলিটারেসি, পভার্টি অ্যান্ড গ্রিড অফ দ্য ব্রাইড গ্রুম, হ্যাঁ, অর্থাৎ বরপক্ষে ইলিটারেসি, পভার্টি অ্যান্ড গ্রিড আর দ্য মেইন কজেস অফ দিস হিনিয়াস সিস্টেম, এই জঘন্য সিস্টেমের কারণ। In Bangladesh, dowry system has become so serious that women are inhumanly tortured and even killed for dowry. তাহলে বাংলাদেশে ডাউরি সিস্টেম এতটাই খারাপ হয়েছে যে এই কারণে ওমেনদের বা মহিলাদের জঘন্য রকম অত্যাচার করা হয়, অ্যান্ড ইভেন কিল্ড ফর ডাউরি, এবং যৌতুকের কারণে তাদের হত্যা পর্যন্ত করা হয়। হ্যাঁ, দ্য গভর্নমেন্ট অ্যান্ড পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সরকার এবং মানুষ, সর্বস্তরের মানুষকে শুড কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা উচিত, টু রুট আউট, উপড়ে ফেলার জন্য, দ্য ইভিল ফ্রম দ্য সোসাইটি, এই শয়তানিটাকে সোসাইটি থেকে একদম উপড়ে ফেলার জন্য সবাইকে এগিয়ে আসা উচিত। শয়তানি বলতে অন্যায়কে। ওকে, তাহলে এইভাবে আমরা ম্যাচিংটা কমপ্লিট করলাম। ম্যাচিংটা আশা করি সবাই বুঝতে পেরেছো। কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাও। এবার আসো রিয়ারেঞ্জ, কোশ্চেন নম্বর 7, রিয়ারেঞ্জ। আচ্ছা, রিয়ারেঞ্জে আমরা আগে লাইন বাই লাইন পড়ে যাব, অর্থগুলো বোঝার চেষ্টা করবো এবং তারপর সিকোয়েন্সিয়ালি সাজাবো। দ্য এম্পারার স্মাইল্ড অ্যান্ড সেইড, মাই ওর্দি জেনারেল, আই রিমেম্বার মাই প্রমিস ভেরি ওয়েল। তাহলে এম্পারার বা রাজা স্মাইল্ড, সে হাসলো এবং বলল, মাই ওর্দি জেনারেল, আমার যোগ্য জেনারেলেরা, আই রিমেম্বার মাই প্রমিস ভেরি ওয়েল, আমি আমার প্রমিস খুব ভালো করে মনে রেখেছি। বাট হোয়েন দে টেকেন অ্যাব্যাক টু ফাইন্ড দ্য এম্পারার স্টার্টেড টু ভিউ দ্য রেবেল অ্যাজ অ্যালাইজ, কিন্তু যখন তারা টেকেন অ্যাব্যাক মানে পিছনে ফিরতে শুরু করলো, ফাইন্ড দ্যাট দ্য এম্পারার স্টার্টেড টু ভিউ দ্য রেবেলস অ্যাজ অ্যালাইজ, এবং তারা বুঝতে পারলো যে এম্পারার রেবেলদের অ্যালাই হিসেবে দেখা শুরু করেছে। রেবেল মানে হচ্ছে বিদ্রোহীদের, অ্যালাই মানে বন্ধু, ঠিক আছে, বা এক পক্ষ, মিত্রপক্ষ। When they arrived in the province, every rebel offered their surrender and pleaded for forgiveness. যখন তারা প্রভিন্সে বা রাজ্যে ফিরে আসলো, প্রত্যেকটা রেবেল বা প্রত্যেক বিদ্রোহী সারেন্ডার করলো এবং প্লিডেড ফর ফরগিভনেস, এবং তারা ফরগিভনেস বা ক্ষমা প্রার্থনা করলো। An emperor was once informed that people in one of his province has revolted. একজন এম্পারার একবার খবর পেল যে তার একটা প্রভিন্সে, তার একটা রাজ্যে, ওই রাজ্যের মানুষজন রেভল্ট করেছে। রেভল্ট মানে বিদ্রোহ করেছে। দ্য জেনারেল থট দ্যাট দ্য এম্পারার উড কিল অল দ্য রেবেল, জেনারেলেরা ভাবলো এম্পারার হয়তো সব রেবেলকে মেরে ফেলবে, সব বিদ্রোহীকে মেরে ফেলবে। দ্য জেনারেলস ওয়েন্ট টু দ্য কিং অ্যান্ড আস্কড হিম, ইয়োর ম্যাজেস্টি, হোয়াই আর ইউ নট কিপিং ইয়োর প্রমিস। জেনারেলেরা রাজার কাছে গেল এবং বলল, মহারাজ, আপনি কেন আপনার প্রমিস রাখছেন না, আপনি কেন আপনার প্রতিজ্ঞা রাখছেন না। হিয়ারিং দিস, দ্য কিং কল্ড দ্য জেনারেলস অ্যান্ড সেইড, উই উইল ডিস্ট্রয় অল আওয়ার এনিমি, আমরা আমাদের সকল শত্রুকে নিশ্চিহ্ন করে দেব, ধ্বংস করে দেব। আই মেন্ট টু কিল অল মাই এনিমি, নট ফ্রেন্ডস, অ্যান্ড দ্য রেবেলস হ্যাভ বিকাম মাই ফ্রেন্ডস, সেড দ্য কিং। তাহলে রাজা বলতেছে, আই মেন্ট টু কিল অল মাই এনিমিজ, আমি আমার সকল এনিমিকে ধ্বংস করার কথা বলেছি, নট ফ্রেন্ডস, বন্ধুদের না, অ্যান্ড দ্য রেবেলস বিকাম মাই ফ্রেন্ড, এবং এই বিদ্রোহীরা আমার বন্ধু হয়ে গেছে, সেড দ্য কিং, রাজা এটা বলল। তাহলে চলো এটা আমরা সিকোয়েন্সিয়ালি মেলানোর চেষ্টা করি। প্রথমে হবে, অ্যান এম্পারার ওয়াজ ওয়ান্স ইনফর্মড দ্যাট পিপল ফ্রম ওয়ান অফ হিজ প্রভিন্সেস হ্যাজ রিভল্ট। তাহলে এটা হবে 1 নম্বর, যে একবার এক রাজা জানতে পারলো যে তার একটা রাজ্যে কিছু মানুষ বিদ্রোহ করেছে। আচ্ছা,
হিয়ারিং দিস দ্য কিং কল্ড দ্য জেনারেলস অ্যান্ড সেড উই উইল ডিস্ট্রয় অল আওয়ার এনিমি। ওকে, এটা শুনে রাজা সব জেনারেলদের বলল, আমরা আমাদের সকল শত্রুকে ধ্বংস করে দিব। তারপরে when they arrived in the province every rebel offered এটা হবে না। The general thought that the emperor would kill all the rebel। তাহলে জেনারেল আর ভাবলো এম্পারর সকল রেবেলকে মেরে ফেলবে। But they were taken aback to find that the emperor started to view the rebel as allies। কিন্তু তারা পরবর্তীতে জানতে পারলো যে এম্পারর এই রেবেলদের বা বিদ্রোহীদের অ্যালাই হিসেবে দেখা শুরু করেছে, বন্ধু হিসেবে দেখা শুরু করেছে। তারপরে when they arrived in the province, যখন তারা প্রভিন্সে গেল, every rebel offered their surrender and pleaded for forgiveness। যখন তারা প্রভিন্সে প্রবেশ করলো তখন প্রত্যেকটা রেবেল সারেন্ডার করে দিল এবং ক্ষমা প্রার্থনা করলো। দ্য জেনারেল ওয়েন্ট টু দ্য কিং। জেনারেলরা রাজার কাছে গেল এবং জিজ্ঞেস করলো, ইউর ম্যাজেস্টি হোয়াই আর ইউ নট কিপিং ইউর প্রমিস। আপনি কেন আপনার প্রমিস রাখছেন না? দ্য এম্পারর স্মাইল্ড অ্যান্ড সেইড। এম্পারর হাসলো এবং বলল, মাই উর্দি জেনারেলস, আই রিমেম্বার মাই প্রমিস ভেরি ওয়েল। আমার যোগ্য সেনাপতিরা, আমি আমার প্রতিজ্ঞা খুব ভালো করে জানি। তারপর 8 নম্বরে হবে এটা, আই মেন্ট টু কিল অল মাই এনিমিজ নট ফ্রেন্ডস অ্যান্ড দ্য রেবেলস হ্যাভ বিকাম মাই ফ্রেন্ডস সেড দ্য কিং। তাহলে আই মেন্ট টু কিল অল মাই এনিমিজ, আমি আমার সকল শত্রুকে ধ্বংস করতে বলেছি, আমার বন্ধুদের না, এবং রেবেলসরা আমার বন্ধু হয়ে গেছে। এইভাবে আমরা পুরোটা সলভ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাবা, এবং কোন সাবজেক্টে তোমাদের ক্লাস লাগবে সেটাও আমাকে জানাবা। তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। সবাইকে ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য।